হতে কোন কুলে যাব কারে সুধাই রে, নদীর কুল না কি না নাই রে। ওপারে মেঘের ছটা গণকবি জলি ছাটা, মাঝে নদী বহে সাই সাই রে। ওপারে মেঘের ঘটা গণকবি জলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। আমার একুল কুল দয়াল আল্লাহর যদি দেখা পাই রে, আমার একুল কুল দয়াল আল্লাহর যদি দেখা পাই রে, নদীর কুল নাই কি নাই রে। ও দারুণ দারুণ। It's a good day. It's a good day. It's a good day. It's a good day, honey. It's a good day. It's a good day. It's a good day. নমস্কার আমার সমস্ত ভ্রমণ পিপাসু বন্ধুদেরকে। 2025-এর শুরু থেকেই ভাবছিলাম একটু ছুটি কখন পাওয়া যায়, তা পেয়েও গেলাম, দোলের ছুটি। হ্যাঁ, প্রতি বছরই এই দোলের ছুটিতে 2 বা 3 দিনের জন্য আমরা একটা ছোট্ট ট্রিপ করি। তো এই বছর আমরা চলে গিয়েছিলাম, এই ডেস্টিনেশনটি হলো চুমাং রিভার নেস্ট। চুমাং রিভার নেস্ট কালিম্পংয়ে অবস্থিত এবং আমরা থাকি মালদাতে। মালদা থেকে আমরা কিন্তু আগের দিন রাতেই ডিনারের পর জার্নি শুরু করে দিয়েছিলাম, যেহেতু হাতে মাত্র 2 দিন সময়। ভোর হতেই আমরা যখন মালবাজার পৌঁছলাম, তখন দুপাশের পাল্টে যাওয়া যে ভেজিটেশন, এত সুন্দর বনানী, সোঁদা বনের যে গন্ধ, তাতেই যেন আমাদের সারা রাতের ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল। চুমাং রিভার নেস্ট চুমাং নদীর তীরে অবস্থিত, আর এই নদীটি রয়েছে কালিম্পংয়ের তোড়ে টাংটা গ্রামে। কালিম্পংয়ের ঝালং, বিন্দু এবং জলঢাকা ভিউ পয়েন্ট কিন্তু বেশ পপুলার স্পট। এখানেও আমরা এর আগে অনেকবার গিয়েছি। তো এই ঝালংয়ের পর থেকে ভিউ পয়েন্টের পরে বিন্দুর দিকে না গিয়ে প্যারেনের দিকে একটি রাস্তা চলে গেছে। সেই প্যারেনের রাস্তা ক্রস করে আরও বেশ কিছুটা এগিয়ে গেলে পড়বে চুমাং। বিন্দুর পরে চুমাং পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কিন্তু বেশ খারাপ ছিল। রাস্তার দুই ধারে এত সুন্দর সুন্দর সব বাড়িগুলো দেখে মনে হচ্ছিল পাহাড়ের প্রতিটি রাস্তার বাঁকে বাঁকে যেন অপার সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। সত্যিই একেবারে মনে হচ্ছে কবির ভাষা, সফর খুব সুরত হ্যায় মঞ্জিল সে ভি। ভোর ভোর শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেলেও আমাদের এই ডেস্টিনেশন চুমাংয়ে এসে পৌঁছাতে আমাদের কিন্তু বেশ অনেকটাই দেরি হচ্ছিল, কারণ শেষের দিকে রাস্তা ছিল ভীষণই খারাপ। বেশ খিদেও পেয়ে গিয়েছিল, তাই একটা ক্যাফে দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম একটু চা খাবার আশায়। যদিও সকাল সকাল এখানে চা ছাড়া আর খুব বেশি কিছু তখনও তৈরি হয়ে ওঠেনি, তবে ক্যাফেটা বেশ অদ্ভুত একটা জায়গাতে, মানে চারিদিকে আর কিছু নেই, কোনো বাড়িঘর নেই, কিছু নেই, শুধুই প্রকৃতি আর তার মাঝখানে এই সুন্দর করে সাজানো ক্যাফেটি। এই ক্যাফে থেকে চুমাং রিভার নেস্ট প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত, কিন্তু রাস্তা খারাপ থাকায় পৌঁছতে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল। শিলিগুড়ি থেকে ওদলাবাড়ি হয়ে মালবাজার প্রায় 55 কিলোমিটার, 1.5-2 ঘন্টার রাস্তা। মালবাজার থেকে আবার ঝালং ভিউ পয়েন্ট 40 কিলোমিটার মতো রাস্তা, লাগে 1 ঘন্টার কাছাকাছি। ঝালং থেকে আবার চুমাং রিভার ক্যাম্প ওই 17-18 কিলোমিটার মতো, 1.5-2 ঘন্টার কাছাকাছি লেগে যায় রাস্তা খারাপ থাকার কারণে। এই ক্যাফেটা পার করে একটু এগিয়ে টার্ন নিতেই চলে আসবে আমাদের ডেস্টিনেশন চুমাং রিভার ক্যাম্প। তো সেখানে গাড়ি কিন্তু শেষ অবধি যাবে না, গাড়ি যেখানে পৌঁছচ্ছে তারপর থেকে আমাদেরকে পায়ে হেঁটে ট্রেক করে যেতে হলো নিচে। একজন ভাই এসেছিলেন আমাদেরকে রিসিভ করতে, তিনি আমাদের কিছুটা লাগেজও নিয়ে নিলেন এবং তার পেছন পেছন আমরা চলতে লাগলাম নিচে।
হ্যাঁ, একদম নিচে যেখান দিয়ে নদী বয়ে চলেছে ঠিক সেইখানে আমাদের পৌঁছতে সময় লাগলো 10 থেকে 12 মিনিট মতো। এরপরই যেটা হয় আর কি, হোমস্টের যিনি ওনার তিনি আমাদের গলায় উত্তরীয় দিয়ে আমাদেরকে এখানে ওয়েলকাম জানালেন। পৌঁছতেই আমরা পেয়ে গেলাম বেশ গরম গরম দুপুরের খাবার। দুপুরের লাঞ্চ মেনুতে ছিল গরম গরম ভাত, রাই শাক, মুচমুচে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মসুর ডাল আর মুরগির ঝোল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম নদীর ধারে। বেশ কিছুটা সময় আমরা নদীর ধারে বসে কাটালাম। চুমাং রিভার নেস্টকে এখনও অফবিট প্লেস বলা যেতে পারে, কারণ এখানে এখনও অতটা ভিড়ভাট্টা শুরু হয়নি। জায়গাটা এমনিতেও যেহেতু অনেকটাই নির্জন এবং এর আশেপাশে আর কোনো কটেজ বা হোমস্টে নেই, তাই এখানে এলে একেবারে একান্তে প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায়। এই যে কটেজটি আমরা সামনে দেখতে পাচ্ছি, চুমাংয়ে সবার প্রথমে এই কটেজটি তৈরি হয়েছিল। এরপরে ওই যে দূরে দেখা যাচ্ছে হবিট হাউসটি, ওটি তৈরি হয় এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে জায়গাটির পপুলারিটি এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষের টুরিস্টের আনাগোনাও এখানে বাড়ছে। কাঠ ও বাঁশের তৈরি এই কটেজটি জঙ্গলের মাঝখানে ঠিক যেন একটি ছবির মতো দাঁড়িয়ে আছে। বাঁদিকে কাঠের কাজ চলছে এখনও, আর পেছনে এটি হলো ডাইনিং রুম। এখানে আমরা লাঞ্চ এবং ডিনার করেছিলাম। ওই যে উপরে গাড়ি রাখার পর ওই সিঁড়িগুলো বেয়ে নেমে এসে আমরা এই রাস্তাটি দিয়ে এই চুমাং রিভার নেস্টে এসে পৌঁছেছিলাম। আর সামনে দেখা যাচ্ছে এই যে নতুন ডুপ্লেক্সটি, এটি এখানে সবার শেষে তৈরি হওয়া থাকার জায়গা। ওই টুরিস্টদের আনাগোনার সাথে সাথেই আর কি থাকার জায়গা বাড়াতে হচ্ছে। বেশ সুন্দর খোলামেলা প্রকৃতির মাঝে, প্রকৃতির সান্নিধ্যে জায়গাটি। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে সবাই মিলে মেতে উঠলাম ক্রিকেট খেলা নিয়ে। সবাই ছোট বড় একসাথে এই ক্রিকেট খেলাটা একদম জমে উঠেছিল। হবিট হাউসটি বাইরে থেকে দেখতে বেশ আকর্ষণীয় লাগলেও ভেতরটা কিন্তু একটু হলেও স্যাঁতসেঁতে ছিল। তার অবশ্য কারণও আছে, কারণ যেহেতু এটা গ্রাউন্ড লেভেলের থেকে নিচে, তাই একটু স্যাঁতসেঁতে হওয়াটাই স্বাভাবিক। তবে এই নতুন তৈরি হওয়া ডুপ্লেক্সটি বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর থেকেও বেশ আরাম পেয়েছি। ওপরে নিচে দু জায়গাতেই থাকার ব্যবস্থা আছে। পুরোটাতেই আমরা ভাগাভাগি করেছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন এটা নতুন তৈরি হয়েছে, তখন এখানে খাট তৈরি হয়নি। পরবর্তীতে এখানে খাট দিয়েছে শুনেছি। এই হলো এখানকার বাথরুম, ছিমছাম পরিচ্ছন্ন বাথরুম। প্রতিটি বাথরুমই এখানে ছিমছাম পরিচ্ছন্ন, আর নতুন তৈরি হওয়ার জন্য স্যাঁতসেঁতে ভাব খুব একটা নেই। তবে হ্যাঁ, গিজার, আধুনিক শাওয়ার আইটেমস এই সমস্ত কিন্তু এই হোমস্টেতে পাওয়া যাবে না। সেটা সম্ভবও নয়, কারণ এখানে এসে পৌঁছানোটাই বেশ কঠিন। আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই ওপরতলাটা। এখানে শুয়েও যেমন আরাম, তেমনই সামনে ব্যালকনি দিয়ে বাইরের ভিউটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওই যে মাঝে পাথরে ঘেরা জায়গাটুকু, ওটা হচ্ছে বনফায়ারের জায়গা। চারিদিকের পাথরগুলোতে গোল করে সবাই বসেছিলাম, আর মাঝখানে জ্বলছিল আগুন। তাতেই হচ্ছিল চিকেন বারবিকিউ। বিল্ডিংটি তৈরি হওয়ার পর একেবারে ইনিশিয়াল স্টেজে আমরা গিয়েছিলাম। পরবর্তীতে এটার আরও অনেক সৌন্দর্যায়ন হয়েছে। আর এই যে এখানে দুটো চার্জিং পয়েন্টও দেওয়া রয়েছে, তাই স্বভাবতই এখানে থাকতে আমাদের এত ভালো লাগছিল। আর সবাই মিলে আড্ডা দিতে গিয়ে তো জমে গিয়েছিল একেবারে।
অলস বিকেলে নদীর ধারের এই ছোট্ট সুন্দর সমতল জায়গাটিতে দুটো টিমের ক্রিকেট খেলা বেশ জমে উঠেছিল। কিন্তু এরপরে সন্ধেবেলাতে আমাদের জন্য যে আরও কত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা কিন্তু আমরা তখনও জানতাম না। এই হোমস্টেতে মাথাপিছু খাওয়া এবং থাকার খরচ 1500 টাকা করে। এই প্যাকেজের বাইরেও আমরা সন্ধেবেলা বনফায়ার এবং বারবিকিউ চিকেনের একটা প্যাকেজ অর্ডার করেছিলাম, যেটার জন্য আমাদের এক্সট্রা 1000 রুপিস পে করতে হয়েছিল। হালকা নরম ঠান্ডায় আগুনের তাপের পাশে বসে যখন আমরা অলস সান্ধ্য আড্ডায় নিজেদের নানা সুখ দুঃখের গল্পের পাশাপাশি পুরনো স্মৃতিগুলোকে হাতড়ে নিচ্ছিলাম আর সাউন্ড বক্সে হালকা হালকা গান শুনছিলাম, ঠিক তখনই আমাদের সাথে যোগদান করলেন এই হোমস্টেতে থাকা আরও একটি কাপল। তারাও এখানে চুমাং রিভার নেস্টে গেস্ট হিসেবে থাকতে এসেছে। আলাপের সাথে সাথে জানতে পারলাম তারা আর কেউ নয়, ফকিরা ব্যান্ডের খ্যাতনামা আর্টিস্ট অনুরাগ ভট্টাচার্য এবং তার স্ত্রী টুইঙ্কি মিত্র। তাদের সাথে গল্পে এবং গানে সন্ধ্যাটা যে এত মায়াবী হয়ে উঠেছিল যেটা কখনোই ভোলার নয়। দোল পূর্ণিমার চাঁদনি রাতে নদীর ধারে বসে আগুন জ্বালিয়ে পাশে এইভাবে গান আর আড্ডা, সত্যি এই অভিজ্ঞতা কতবার হবে তা অবশ্য জীবনে হয়তো গুণেই বলা যাবে। শ্রেয় বাবা, তুমি একটু ভিডিওতে আসবে না? ও শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও দিকে দিকে সব ছুঁয়ে দেখো এমন রহিন, এ ঘর যেন কাটে না প্রিয়তমা। দিকে দিকে শব্দহীন ছুঁয়ে দেখো এমন রহিন, এ ঘর যেন কাটে না প্রিয়তমা। শরীর মনের আড়ালে শুধু আছো শুধু তুমি, তুমি এসো আমার কাছে, এ গিটারে তুমি বাজে ভালোবাসো তুমি আমায়, তুমি ছাড়া অসহায় প্রিয়তমা। তোমার দু চোখ যত দূর যাবো আমি তত দূর প্রিয়তমা, প্রিয়তমা। কিছু নস্টালজিক গান আর স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া। যাই হোক, পরদিন সকালে যথারীতি হোলির ছুটিতে এসেছি, হোলি খেলবো না তাই কি হয়, তাই বেশ ভালো মতোই হোলি খেলা হলো সবাই মিলে। আর তারপরে নদীতে গেলাম, সবাই মিলে স্নান করে নিলাম। হয়তো ভাবছেন
দোল খেলার পরে নদীতে স্নান করতে যাব বলে কোথায় যাচ্ছি, এই তো পাশেই নদী। হ্যাঁ, পাশে নদীতে এখানে জলটা কম, তো তাই আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি যেখানে নদীর জলের স্রোতটা এবং গভীরতাটা একটু বেশি, তাদের স্নান করতে সুবিধা হবে। তাছাড়াও আমরা নিয়ে যাব আরেকটা স্পটে, যেটার নাম হলো চুমাং রিভার ক্যাম্প। হ্যাঁ ঠিক, আমরা এখন যেখানে আছি সেটার নাম হলো চুমাং রিভার নেস্ট। ঠিক এই ওনারেরই এই যে ফাঁকা জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে কিছু টেন্ট করে থাকার ব্যবস্থা আছে। আর এই টেন্ট করে থাকার এই জায়গাটার নাম হচ্ছে চুমাং রিভার ক্যাম্প। একই জায়গা, একটু হেঁটে 5 মিনিট শুধু আসতে হয়। আর এখানে থাকলে একেবারে প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে থাকার যে আনন্দটা সেটা পাওয়া যায়। মোটের ওপর এই দুদিনে আমরা প্রাণ ভরে আনন্দ করে নিলাম, যাতে করে অনেকটা এনার্জি স্টোর করতে পারি বাকি দিনগুলোর দৈনন্দিন জীবনের ব্যস্ততায় ভরা জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এখান থেকে ফিরে আমরা আবার লাঞ্চে বসলাম। লাঞ্চের মেনুতে ছিল অমলেট দিয়ে ঝোল, এছাড়া প্রতিদিনই ছিল ওদের নিজস্ব শাক, সর্ষে শাক অথবা ঢেঁকির শাক, এছাড়া ডাল আর ঝুরি আলু ভাজা। আর সব থেকে মজার যেটা, সেটা হচ্ছে আমরা যেহেতু বাঙালি, মাছ ছাড়া চলে না, আমরা সেটা বলছিলাম, ওরা সেটা শুনে কিন্তু আবার রাতের বেলা আমাদেরকে মাছ ভাজা করে দিয়েছিল। তাও আবার এই নদী থেকে মাছ ধরে সেটা দিয়ে মাছ ভাজা করে দিয়েছিল। বেশ ভালো লেগেছে। 2 দিন দেখতে দেখতে কেটে গেল। পরদিন সকালেই আমাদের এখান থেকে চলে যাবার পালা, কিন্তু জায়গাটা ছেড়ে যেন আসতেই চাইছিল না মন। তাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আবার চুমাং রিভার নেস্ট থেকে 5 মিনিটের দূরত্বে চুমাং রিভার ক্যাম্পে। সেখানে গিয়ে বেশ খানিকটা সময় আমরা ক্যাম্পের ওই টেন্টগুলোতে বসে ছবি তুলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। তারপর ব্রেকফাস্টে বেশ পেট ভরে এগ চাউমিন খেয়ে প্যাকিং করে আমাদের এবার বাড়ি ফেরার পালা। এই সুন্দর জায়গাটিতে আসতে চাইলে অবশ্যই এই ভিডিওতে যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো আপনারা কাজে লাগাতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ডেস্টিনেশন সম্পর্কিত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। চ্যানেলের সঙ্গে থাকবেন, এরপরে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসব। টাটা, সবাই ভালো থাকবেন।